পূর্বের অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি এবারের প্রাইমারি ভাইবা পরীক্ষা হবে সবচেয়ে কঠিন। তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকের এই রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স। ভাইবা বোর্ডে তাকে প্রায় 20 মিনিটের মতো রেখেছে। এটা যেন প্রাইমারি ভাইবা নয়, একেবারে বিসিএসের ভাইবা। চলুন এই ম্যারাথন ভাইবা এক্সপিরিয়েন্সটা আমরা উপভোগ করি। এই ভাইবা ভিডিওতে কমন কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো যে কাউকে জিজ্ঞেস করতে পারে, আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন, যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেন। তো দরজা খুলে ভিতরে ঢোকার অনুমতি নিয়ে সামনে গিয়ে নমস্কার জানালাম। স্যার জিজ্ঞেস করলেন নাম কি? বললাম হীরক ঘোষ। এরপর স্যার জিজ্ঞেস করলেন আপনার নামের অর্থ কী, কোথা থেকে উৎপত্তি, পৃথিবীর সবচেয়ে বড় হীরকখনি কোথায়। তো ভাইবা বোর্ডে আপনাকেও নাম জিজ্ঞেস করবে, আপনার নামের বিশেষ অর্থ থাকলে বা কোনো প্রেক্ষাপট থাকলে অবশ্যই জেনে যাবেন। নাম নিয়ে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। আর এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিল যখন আমি দাঁড়িয়েই ছিলাম। তো আমি দাঁড়ানো অবস্থায় উত্তর দিলাম এবং ধন্যবাদ জানিয়ে বসলাম। তো আমরা জানি পৃথিবীর সবচেয়ে হীরকখনি হচ্ছে দক্ষিণ আফ্রিকার দ্য কিম্বারলি মাইন। স্যার এবার জিজ্ঞেস করলেন আপনার থানা গ্রামের নাম বলেন, কোথায় লেখাপড়া করেছেন। তো আমি বললাম খুলনা বিএল কলেজ স্নাতকোত্তর। স্যার বললেন বিএল এর অর্থ বলেন। বললাম বিএল অর্থ হচ্ছে ব্রজলাল। স্যার বললেন হীরক রাজার দেশে কখনো নাম শুনেছেন, এটা কি? যেহেতু তার নাম হীরক ঘোষ, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন তাকে জিজ্ঞেস করেছে। তো আমি বললাম স্যার এটা ভারতীয় উপমহাদেশে সত্যজিৎ রায় রচিত একটি বিখ্যাত চলচ্চিত্র। স্যার এবার বললেন চলচ্চিত্রের বিষয়বস্তু কী ছিল। বললাম একটি রূপকধর্মী রাজনৈতিক চলচ্চিত্র, যেখানে এক অত্যাচারী স্বৈরাচারী রাজা ও তার হীরকখনির শোষিত প্রজাদের কাহিনী চিত্রিত হয়েছে। চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু হলো অবিচার, স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, শিক্ষার গুরুত্ব এবং শিল্পীর জাদুকরী ক্ষমতার মাধ্যমে মুক্ত চিন্তা ও মানুষের অধিকার ফিরিয়ে আনা। স্যার এবার জিজ্ঞেস করলেন সত্যজিৎ রায়ের পরিবারের একজনের নাম বলেন। বললাম তার স্ত্রীর নাম বিজয়া রায়। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন কী করেন এখন। বললাম শিক্ষকতার সাথে জড়িত আছি। স্যার বললেন কী কী বিষয় পড়ান। তো আমি বললাম কী কী বিষয় পড়াই। স্যার বললেন উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে উদাহরণসহ বুঝান। বললাম উপপদ তৎপুরুষ হলো পরপদ মূল অর্থ বোঝানোর চেষ্টা করে, প্রায়শই সরাসরি বিশেষের দিকে ইঙ্গিত করে, যেমন ছেলে ধরা। এখানে ছেলে ধরা বলতে ছেলেকেও বুঝায় না, আবার ধরার কাজকেও বুঝায় না, বরং ছেলে ধরা বলতে একজন কিডন্যাপারকে বোঝানো হচ্ছে। স্যার বললেন পরপদ পূর্বপদ কোনগুলো। আমি বললাম সমাসে যে কয়েকটি পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকেই সমাস সমান পদ বলে। এর মধ্যে প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ এবং দ্বিতীয় বা পরবর্তী পদটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ। যেমন বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, এখানে বিলাত পূর্বপদ এবং ফেরত হলো পরপদ বা উত্তরপদ। স্যার বললেন আই হ্যাভ আ পেন, এটি বোর্ডে গিয়ে লিখুন। তো আমি লিখলাম। স্যার বললেন হ্যাভ এখানে কি ভার্ভ। তো আমি বললাম অক্সিলারি ভার্ভ। উত্তরটা কিন্তু ভুল হয়েছে। কেন ভুল হয়েছে একটু পরে আপনাদেরকে বলছি। স্যার বললেন অক্সিলারি ভার্ভ কি। বললাম যেসব ভার্ব বাক্যের মূল ভার্ব বা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয়ে মেইন ভার্বের টেন্স, মুড, ভয়েসের অর্থকে স্পষ্ট করতে সহায়তা করে তাদেরকে অক্সিলারি ভার্ব বলে। তখন স্যার আমাকে বলেন হ্যাভ অক্সিলারি নাকি ফাইনাইট ভার্ব, অর্থাৎ এই বাক্যে হ্যাভ কি অক্সিলারি ভার্ব নাকি ফাইনাইট ভার্ব। আসলে হ্যাভ এখানে ফাইনাইট ভার্ব। দেখুন এই বাক্যে কোনো মেইন ভার্ব নেই, এখানে হ্যাভ ভার্বটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে ব্যাখ্যা দেয়া আছে, আপনারা পড়ে নেবেন। এরপর বোর্ডে আমি যেখানে লিখেছি তার পাশেই চতুর্ভুজ আর সামুদ্রিক আঁকা ছিল। স্যার বললেন এগুলো বুঝান। বুঝতেই পারছেন এই জায়গায় কিন্তু প্যাচ লাগার অনেক সম্ভাবনা, কারণ অনেকেই বলবেন স্যার চতুর্ভুজ আর সামুদ্রিক তো একই, কিন্তু আসলে না, পার্থক্য আছে। চতুর্ভুজ হলো যে কোনো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, যেখানে বাহুগুলো সমান্তরাল হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই হলো চতুর্ভুজ। অন্যদিকে সামুদ্রিক হলো এক ধরনের বিশেষ চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ও সমান। বর্গও চতুর্ভুজ, সামন্তরিকও চতুর্ভুজ, আবার রম্বসও চতুর্ভুজ। সব সামন্তরিকই চতুর্ভুজ, কিন্তু সব চতুর্ভুজ সামুদ্রিক নয়। এই বিষয়গুলো আপনারা সকলেই জানেন। স্যার বললেন সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র লেখুন। তো সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। স্যার এবার জিজ্ঞেস করলেন আপনি তো এসএসসিতে বিজ্ঞান বিভাগে ছিলেন, পরবর্তীতে চেঞ্জ করলেন কেন। তো এটা তার নিজস্ব ব্যাপার, কেন চেঞ্জ করছে তিনি ভালো জানেন। স্যার বললেন সমাজ বিজ্ঞান কি। তো আমি বললাম সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের পর্যায়ভুক্ত একটি বিজ্ঞান, যা সমাজে অবস্থানরত মানুষের আচার আচরণ, আদর্শ, মূল্যবোধ, কার্যাবলী, রীতিনীতি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও মানুষের মধ্যকার সম্পর্ক নিয়ে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করে। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন মেকিয়াভেলি কে ছিলেন। বললাম তিনি ছিলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও রাজনৈতিক দর্শনের জনক।
স্যার বললেন, প্লেটোর নাম শুনেছেন? তার গ্রন্থের নাম বলেন। বললাম, প্লেটো প্রাচীন গ্রিসের একজন দার্শনিক। তিনি সক্রেটিসের ছাত্র ছিলেন এবং অ্যারিস্টটলের টিচার ছিলেন। তার সবচেয়ে বিখ্যাত ও কালজয়ী গ্রন্থের নাম হচ্ছে দ্য রিপাবলিক। স্যার বলেন, ডাস ক্যাপিটাল কার লেখা? বললাম, বিশ্ববিখ্যাত দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস। স্যার বললেন, জে জ্যাক রুশোর থিওরি কি? বললাম, সামাজিক চুক্তি, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। স্যার বললেন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এটি কার লেখা? বললাম, জে জ্যাক রুশো। তার মানে এখানে কিছু একটা হয়েছে, তিনি হয়তো বলতে পারেন না, যার কারণে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এটি কার লেখা এটা জিজ্ঞেস করেছেন। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন, এই সমস্ত প্রশ্নের উত্তরই কি তিনি সুন্দরভাবে সব কিছু দিয়েছেন? তো আমরা কিন্তু জানি না তিনি সব প্রশ্নের সুন্দরভাবে উত্তর করতে পেরেছেন কিনা, তবে বেশিরভাগ প্রশ্নের উত্তর করতে পেরেছে বলে মনে হচ্ছে, কারণ ভাইবার শেষের দিকে স্যাররা তার ভাইবা নিয়ে কমপ্লিমেন্ট করেছে। এতে বোঝা যায় তিনি ভালো ভাইবা দিয়েছেন। আর আমরা এখানে ভাইবাগুলো সলিউশন করে আপনাদের সাথে প্রেজেন্ট করছি, যাতে সামনে যারা ভাইবা পরীক্ষা দেবেন আপনাদের উপকারে আসে। এরপর স্যার জিজ্ঞেস করলেন, চতুর্দশ লুইয়ের নাম শুনেছেন? উনি একটা দুনিয়া কাঁপানো বাক্য বলেছিলেন, সেটা কি? বললাম, আমি রাষ্ট্র। স্যার বলেন, আমি রাষ্ট্র বলতে কি বুঝিয়েছেন? বললাম, ফ্রান্সের রাজা চতুর্দশ লুই তিনি এই বাক্য দ্বারা বুঝিয়েছিলেন যে তিনি নিজেই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং রাজা ও রাষ্ট্র অভিন্ন। এর অর্থ হল রাষ্ট্রের আইন, বিচার ও শাসন বিভাগের সব ক্ষমতা রাজার ইচ্ছার ওপর নির্ভরশীল। স্যার বললেন, গণতন্ত্রের সাথে বাক্যটার কীরকম সম্পর্ক? বললাম, গণতন্ত্রের মূলনীতি জনগণের শাসন বা জনগণই ক্ষমতার উৎস। এর সাথে আমি রাষ্ট্র এই বাক্যটি বা এই ধারণাটি পুরোটাই সাংঘর্ষিক। গণতন্ত্রে ক্ষমতা বিকেন্দ্রীভূত ও জনগণের কাছে দায়বদ্ধ থাকে, কিন্তু আমি রাষ্ট্র মনোভাব এটি কর্তৃত্ববাদ বা একনায়কতন্ত্রের জন্ম দেয়। স্যার বলেন, গান কবিতা তো নিশ্চয়ই শিখেছেন? আমি বললাম, জি স্যার। স্যার বলেন, যেহেতু বাচ্চাদের শিখাবেন আবার নিজেও শিক্ষকতার সাথে জড়িত, বলুন তো বাচ্চাদের জন্য ইনস্ট্রাকশন কী কী? তো আমি বললাম, নিয়মিত উপস্থিতি, পাঠ্য বইয়ের যত্ন নেওয়া, শৃঙ্খলা ও বন্ধুত্বপূর্ণ আচরণ করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শরীরের যত্ন নেওয়া ইত্যাদি। স্যার বললেন, 6595 এটি কথায় লিখুন। তাই আমি বললাম 6595। মূলত এখানে চন্দ্রবিন্দু ঠিক আছে কিনা বা বানান ঠিক আছে কিনা এটি দেখা মুখ্য বিষয়। এই জন্য স্যার আরেক স্যারকে জিজ্ঞেস করলেন চন্দ্রবিন্দুর ব্যবহার ঠিক আছে কিনা দেখতে। এরপর স্যার জিজ্ঞেস করলেন, উত্তরবঙ্গের দুইটা আদিবাসীর নাম বলুন। বললাম, সাঁওতাল এবং ওরাও। স্যার বললেন, আপনার বোঝানোর কৌশল, শব্দ ও ভাষার প্রয়োগ, কণ্ঠস্বর শিক্ষকতার জন্য পারফেক্ট। এগুলো আপনার সবচেয়ে পজিটিভ দিক। একটা নেগেটিভ মনে হলো কিছু বিষয় একটু এদিক ওদিক হয়েছে, তবে চিন্তার কিছু নেই, চর্চা করতে করতে ঠিক হবে, আপনি একজন ভালো মানের শিক্ষক হবেন। শুভকামনা আপনার জন্য। আমি থ্যাংক ইউ স্যার বলে ফাইল নিয়ে নমস্কার জানিয়ে বের হলাম। তো বুঝতেই পারছেন তিনি ভাইবাটা ফাটিয়ে দিয়েছেন, কারণ শেষের দিকে এই ধরনের কমপ্লিমেন্ট, এই ধরনের প্রশংসাসূচক বাক্য একজন প্রার্থীর ভাইবা যে ভালো হয়েছে সেটা অনায়াসই বলা যেতে পারে। এরকম অনেক ভাইবাই আমরা পাবো যেটা ম্যারাথন ভাইবার মতো মনে হবে যে এটা প্রাইমারির ভাইবা না, এটা বিসিএসের ভাইবা। অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে। আপনারা দেখেন এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি, হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি। এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন। তো এখন হাতে যেহেতু সময় কম, এখন গণহারে পিডিএফ নিচ্ছেন, কারণ সময় যেহেতু কম কভার করতে হবে। তো আপনাদেরকে যদি দেখাই, পিডিএফ যারা নিয়েছেন, অসংখ্য প্রার্থী পিডিএফ নিচ্ছেন, যেহেতু হাতে সময় কম। আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন। বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি, কারণ ওই বইয়ে ধরুন 20টা সাবজেক্টের তথ্য দেওয়া আছে, তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে না। আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন, কিন্তু আপনার বাকি 60টি জেলা আসলে কোনো কাজে আসবে না। আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট, যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইবা সহ সার্বিক তথ্য থাকবে, যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কভার করবে। আমাদের এই ভাইবা প্যাকেজে কী কী থাকবে, কতটা ইফেক্টিভ, দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইবা প্যাকেজটি অবশ্যই লাগবে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন। যেমন এই যে গণিত প্রাইমারি ভাইবা নোট, এটার আপনি ডেমো দেখবেন। এখানে ডেমো দেওয়া রয়েছে, আপনারা ডেমো দেখতে পারেন। আপনি কিভাবে উত্তর দিবেন, কেমন করে উত্তর দিবেন, আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে, আপনাকে একটু তথ্য জানতে হবে। এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে। আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না,
আমরা আসলে দিয়ে শেষ করতে পারছি না, যেহেতু সময় কম। এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি, এখন সবাই পিডিএফ নিচ্ছে। কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কী করতে হবে, আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন, ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি। আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি উত্তর দিতে পারবেন না, কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন, কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে আসলে লাভ কী হলো? এই জন্য এই মক ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে, আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই।